নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ৭.৫ গণ্ডার জমিদার। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প ৭.৫ গণ্ডার জমিদার। সময়টা চৈত্র মাসের প্রথম। বসন্ত পরিপূর্ণ হইয়া ক্রমশ উগ্র হইয়া উঠিতেছে। প্রকৃতি ধীরে ধীরে রুক্ষ রূপ ধারণ করিতেছে। মাঠের চৈতালি ফসলের রস সঞ্চার শেষ হইয়া ফসল পাকিয়া উঠিয়াছে। অনেকের ফসল ঘরে আসিয়া উঠিতেছে। বৎসরের শেষ, আখেরি কিস্তির খাজনা আদায়ের সময়। প্রাচীন সরকার বংশের ৭.৫ গণ্ডার অংশীদার বনবিহারী সরকার খাজনা আদায়ে চলিয়াছেন। ৫০ বৎসরের প্রৌঢ় যথাসম্ভব দ্রুত গমনে চলিয়াছেন। মাথায় ছাতা সত্ত্বেও তাহার গৌরবর্ণ রৌদ্রের উত্তাপে রাঙা হইয়া উঠিয়াছে। আর তাহার পিছনে পিছনে চলিয়াছে তাহার বাড়ির একমাত্র ভৃত্য, নিম্ন জাতীয় একটি বালক, নাম নন্দলাল। নন্দলাল তাহার সব। গরু বাছুরের সেবাও করে, বাজারও করে, আবার চাপরাশিও সাজে। বয়সের অনুপাতে নন্দলাল দৈর্ঘ্যে অনেকটা খাটো। হাত পা নাড়িলে ঠিক পুতুলের মতো দেখায়। গায়ের রং গাঢ় কালো। সর্বাঙ্গের মধ্যে সাদা তাহার গোল গোল 2টি চোখ ও 2টি পাটি দাঁত। নন্দলালের বগলে সরকার মহাশয়ের আদায়ের কাগজপত্রের দপ্তর, আঙুলে ঝোলানো দড়িতে বাঁধা দোয়াত ও কলম, আর অন্য হাতে প্রকাণ্ড একটি লাঠি। বনবিহারীবাবু নন্দলালকে বুঝাইতেছিলেন, বুঝলি নোদা, মহালে গিয়ে যেন মেদারাম হয়ে থাকবি নে, বুঝলি? খুব হাঁক ডাক চালাবি, হটবি না কিছুতেই, বুঝলি কি না? মাটি তোর বাপের নয়, মাটি হলো গিয়ে দাপের। কেমন? নন্দলাল ছোট মানুষটি হইলেও হাত পা ছুড়িতে দীর্ঘকার মানুষ অপেক্ষা অনেক ক্ষিপ্র। সে লাঠি শুদ্ধই হাতখানা নাড়িয়া বলিল, দেন কেন একখানা পাকুড়ি কিনে, ইয়া লাল টকটকে রঙের, দেখবেন আমি কি কাজ করি। পেনাম সরকার কর্তা, আদায়ে চলেছেন নাকি? বিপরীত হইতে 2 জন লোক আসিতেছিল। মুখোমুখি হইতেই একজন তাহাকে সম্ভাষণ করিয়া ঈষৎ নত হইয়া নমস্কার করিল, আর অপরজন একটু মুচকি হাসিয়া শুধু নমস্কারই করিল। সরকার কর্তা হাসিয়া বলিলেন, আখেরি কিস্তি, আর কি আমাদের অবসর আছে বাবা? ওই হিসেব নিকেশ কাগজপত্র সারা অনেক ঝঞ্ঝাট। তাহারা আগাইয়া চলিলেন। লোক 2টিও বিপরীত দিকে অগ্রসর হইয়া গেল। অবশ্য একজনের গলা শোনা গেল। সে ব্যঙ্গভরেই বলিল, হ্যাঁ, আমাদের কাগজবাবু, ভাগ্যে কাগজের বস্তা চাপা দেয় নাই। 1.5 পয়সার জমিদার, আর কাগজের গল্প শোনো কেনে? বনবিহারীবাবু বোধহয় সে কথাটা শুনিতে পাইলেন না, কিংবা হয়তো গ্রাহ্যই করিলেন না। তিনি নন্দলালকে পুরাতন কথার সূত্র ধরিয়া বলিলেন, হ্যাঁ, যা বলছিলাম নোদা, বুঝলে, এ হলো আমাদের আদি পুরুষের কথা। মহাতাপচন্দ্র সরকার বলতেন, মাটি বাপের নয়, মাটি হলো দাপের। মহাতাপের আমলে বাঘে বলদে 1 ঘাটে জল খেয়েছে, বুঝলে, বাপ আমলে। আর এই তো ওই ধর তোর 5 পুরুষ আগে, সদরে তোর 8টা-10টা চাপরাশি, আর তার ওপর প্রত্যেক মৌজায় 1 জন করে পাইক। একবার নন্দলাল অসহিষ্ণু হইয়া কথার মাঝখানেই বলিয়া উঠিল, বড়বাবুদের চাপরাশি এখন অনেক, আর চেহারা কি,
পোশাক যখন পরে বেরোয় বাপু, ওহ, পাগুড়ি বাঁধা কেলে হাঁড়ির মুখ তো, মুখ দেখলে দাঁত লেগে যায়। বনবিহারী বাবু পদক্ষেপের গতি খানিকটা বাড়াইয়া দিয়া বলিলেন, ওরে পা চালিয়ে আয়, পা চালিয়ে আয়। নন্দলাল কিন্তু তখনও বলিতেছিল, পাগুড়ি না হলে বাবু নোকে কেয়ারই করে না। পাগুড়ি বাঁধলে মানুষকে ভড়কালো লাগে। ওই বাবুদের চাপরাশিদের পাগুড়ির ছাউতে আবার পেতলের কি একটা থাকে, সোনার মতো জগজগ করে, ভারী বাহার। বাধা দিয়া বনবিহারী বাবু বলিলেন, ওরে মুখ্যু, পেতলেরই বা দাম কি, আর খানিকটা লাল শালুরি বা মুরুদ কি? হ্যাঁ, ও তোর 20টা চাপরাশি রাখলেই বা কি হবে? জমিদারির আসল জিনিসই হলো কাগজ, তারপর হলো গিয়ে থাক, নকশা, চিঠে, জমাবন্দি, বুঝলি? এসব তোর 1 কোটিও ওদের বাড়িতে আছে? সামান্য একটা বাকি খাজনার মামলায় প্রজা যদি গোলমাল করে, একটা জবাব ঠুকে দেয়, তাহলেই ব্যাস, বুঝলি কি না? মাঠের উপর দিয়া একটা অতি ক্ষুদ্র পরিধি ক্ষীণজীবী ঘূর্ণি কতকগুলো পাতা উড়াইয়া লইয়া পাক দিতে দিতে চলিয়াছিল। নন্দলাল বলিল, ও বাবা, এরই মধ্যে ঘুরনচা উঠে পড়ল কর্তা। খরা এবার যা চঞ্চনে হবে বুঝলে, ঘুরছে দেখো দেখি। বনবিহারী বাবু আপন মনে বলিতেছিলেন, তা এই ধর না কেন, মেয়েদের একটা নানকার জমা আছে, 100 বিঘে জমি, তার 10 টাকা খাজনা, নবাবী আমলের জমা, নবাব মীর কাসেমের আমলের সনদ, ফার্সি হরফে তামার পাতের উপর লেখা। আর ওরা সে সনদ বার করে না, অথচ বলে কি জানিস, এ হলো আমাদের মকররা জমি, এ জমার নাকি বৃদ্ধি নাই। এখন জমিদাররা কি করবে করুক, করুক জমার বৃদ্ধি দেখি, কিন্তু তুই চল, বুঝলি? তোকে সে সনদের নকল আমি দেখাবো, আমার কাছে আছে। বেবাগ মৌজার দৌর্বস্ত প্রজার কবুলতি, তারপর ধর সমস্ত জমার চৌহদ্দি, সমস্ত আমার কাছে আছে। আরে মিত্তির যে, তা আদায়পত্র কীরকম হচ্ছে? হ্যাঁ, অধুনাতন এ অঞ্চলের প্রধান ধনীর কর্মচারী হল মিত্তির, সেও আদায়ে চলিয়াছে। এখন তাহার সঙ্গে সুসজ্জিত 2 জন বরকন্দাজ আর 2 জন নিম্ন শ্রেণীর পাইক। নন্দলাল মুগ্ধ বিস্ময়ে সেই বরকন্দাজের প্রতি বৈশিষ্ট্যটি লক্ষ্য করিতেছিল। আপন ধনশালী প্রভুর ধনগৌরব ও প্রতিপত্তির মর্যাদা বজায় রাখিবার উপযুক্ত সুস্পষ্ট তাচ্ছিল্যের সহিত সহাস্যে ক্ষুদ্র একটি নমস্কার করিয়া মিত্তির বলিল, ওই হচ্ছে একরকম। তবে কি জানেন, আমাদের জোর জবরদস্তি নাই, আর আকুলি বিকুলিও নাই। যা হলো না হলো সমস্ত নালিশ তামাদি রক্ষে একেবারে উঠিয়ে দিয়েছেন বাবু। তবে হ্যাঁ, নেহাত যদি কেউ ধরে, তো টাকতে ধরুন 7 আনা সুদ দিতে হবে। তারপর আপনার হালচাল কীরকম? হ্যাঁ, তা কিছু কিছু করে সব দেবে বই কি। তা আমার ধরো গিয়ে তো সুদও নাই, তামাদিও নাই, নালিশও নাই। বিজ্ঞভাবে মিত্তির বলিল, ওই করেই নিজের সর্বনাশ করছেন সরকার মশাই। যতই আপনারা ঢাকুন, প্রজাতে কিন্তু সব বুঝতে পারে। এ হলো জমিদারের এক চাল, নালিশ করবার পয়সা নেই, তাই সুদ রপা দিয়ে তামাদি আদায়ের ফন্দি। কিন্তু তামাদি কি আর লোকে দেয়? তা সে যা হোক, বলছিলাম যেমন করে হোক ধার ধর করেও নালিশ কতগুলো করে দিন,
না হলে বিষয় রাখতে পারবেন না। তার যে আর উপায় নাই হে, পূর্বপুরুষের নিষেধ, সে লঙ্ঘন করি কি করে বলো? আর মশাই, তার ফলও তো চোখে দেখছেন। হ্যাঁ, সরকার বংশের জমিদারি তো সব একরকম বিক্রি হয়ে গেল। ওই থাকবার মধ্যে আপনার 7.5 গন্ডা, আর মধ্যম কোদার ধনদাসবাবুদের 10 গন্ডা। বাকি সবাই তো বিক্রমপুরে চলে গেল। বনবিহারী বাবু চুপ করিয়া রহিলেন। কিছুক্ষণ পর বলিলেন, ও হ্যাঁ, ভালো কথা মিত্তির। বলছিলাম, তোমার মতো পাকা লোক এস্টেটে থাকতে বাবুরা সেরেস্তার কাগজপত্র এমন জবরজং করে ফেললে কি করে? হ্যাঁ, আরে সেদিন ওই পানু মিস্ত্রির কাছে 1143 নম্বর জলকর কমণ্ডলুর থোকা দেখলাম। রাম রাম, ও কি কাগজ হয়েছে! সাবেকি সব ঘর বাদ দিয়ে যা তা কতগুলো নতুন ঘর ছকেছে। এই ধরো না, যেমন তোমার একটা ঘর হলো তলব সুদ, বেশ ভালো কথা, কিন্তু তলব কই হে? সে ঘর আগে করো, তলব আষাঢ়, তলব আশ্বিন, তা না তলব সুদ। আদালতে প্রজা আপত্তি দিলে যে কাগজ শুদ্ধ বাতিল হয়ে যাবে। থোকা তোমার সেই সাবেকি আমলের থোকা, একেবারে নিখুঁত। রাজনগরের নবাবদের সেরেস্তার একখানা থোকা আমার কাছে আছে, দাঁড়াও তোমাকে দেখাবো। তারপর তোমার আর এক প্রস্ত জমাবন্দির কাগজও। সরকারের কথা শেষ হইল না। মিত্তির আপনার প্রভুর কাছারি বাড়ির সম্মুখে আসিয়া পৌঁছিয়াছিল। সে সিঁড়িতে উঠিতে উঠিতে ভদ্রতা করিয়া বলিল, তা আসুন না সরকার মশাই, এইখানে বসবেন। প্রজারা সব তো এইখানেই হাজির রয়েছে, আসুন আসুন। সত্যই সমস্ত কাছারির বারান্দাটা পূর্ব হইতেই সমাগত প্রজায় পরিপূর্ণ হইয়াছিল। তাহারা সকলে সসম্ভ্রমে উঠিয়া মিত্তিরকে নমস্কার করিল। সরকার মহাশয় তখনও দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবিতেছিলেন। নন্দলাল মৃদুস্বরে বলিল, তাই বসেন গো কর্তা, বাবুদের ডাকে সবাই আসবে, আপনার কাজও হয়ে যাবে। আর তো মোড়লদের ঘরের কেউ আসবে না, ডাকতে গেলে বলবে আজকে যেতে পারছি না, হয়তো এবারে দিতেই লাগব, বসেন। সরকার আরও কিছুক্ষণ ভাবিয়া শেষে মিত্তিরের প্রভুর কাছের ঘরেই উঠিয়া পড়িলেন। মিত্তির বলিল, ওরে বেহারি, সরকার মশাইকে ওই দিকে দিয়ে একখানা কম্বল পেতে দে তো। গোষ্ঠপাল বর্ধিষ্ণু প্রজা। সে 1 থোক টাকা মিত্তিরের সম্মুখে নামাইয়া দিয়া বলিল, আমার কাগজটা আগে সেরে দেন মিত্তির মশাই, আমাকে একবার কুটুম বাড়ি যেতে হবে। সরকার ওদিক হইতে অপেক্ষাকৃত উচ্চ কণ্ঠেই বলিলেন, বলি ওহে গোষ্ঠ, সমস্ত বছরের মধ্যে তো দেখাই করলে না, তা আমার খাজনার কি করছো? হ্যাঁ, 3 বছর বাকি হয়ে গেল তোমার। গোষ্ঠ মিত্তিরকে বলিতেছিল, আগে না হুজুর, চেকের দামটা এবার মাফ করতেই হবে, আমি জোর হাত করছি আপনাকে, ওই 8 আনা পয়সা এবার মাফ করতেই হবে। আর ধরুন, ওটা তো বাড়তি আদায় জমিদারের। সরকার আবার ডাকিলেন, গোষ্ঠ, বলি শুনতে পেলে না কি হে? গোষ্ঠর চেকের দাম কিন্তু মাফ হইল না। সে মিত্তিরকে বলিল, তবে আগে চেক রসিদ আপনি নিকে রাখবেন, কাল এসে আমি নিয়ে যাব। আর এই নেন
চেকের দাম 8 আনা। সরকার আবার ডাকলেন, গোষ্ঠ। গোষ্ঠ এবার যেন শুনিতে পাইল। সে সরকার মহাশয়ের দিকে ফিরিয়া বলিল, আপনি এবার আর বলবেন না কর্তা, বছর ভারী খারাপ, আর আপনকার তো তাগাদা নাই। সরকার এবার ঈষৎ ক্রুদ্ধভাবে বলিলেন, দেখ গোষ্ঠ, তোর মতো লোক যদি অভাব গায় তাহলে আমাদের চলে কি করে? হ্যাঁ না বাবু, এবার কিন্তু আমি নালিশ করে দেব। এদিকে নন্দলালের তরুণ রক্ত ক্রমশ গরম হইয়া উঠিতেছিল। সেও বলিয়া উঠিল, তুমি বসো, খাজনা বসে দিয়ে যাও। ও বাবুদিকে দিলে আর আমাদের বেলায় লাড়ব? গোষ্ঠ অত্যন্ত রূঢ় রকমের একটা ধমক দিয়া বলিয়া উঠিল, কে রে বেটা হারামজাদা ছোট লোক, চুপ করে বসে থাক বলছি। তারপর সরকারের দিকে ফিরিয়া বলিল, তাহলে তাই নালিশ করেই দেবেন কর্তা। বোলপুরের বটতলাতেই দেবো আমি, তার আগে দেবো না। ছোট লোক দিয়ে অপমান করানো আপনি। এই দেখো, তোমার মৃত্যুবান কিন্তু আমার হাতে গোষ্ঠ। হ্যাঁ, তোমার ওই লাখরাজ পুকুরও হলো মাল জমার সামিল। 1256 সালের মামলার রায়ের নকল আমার কাছে আছে। তাই বলছি, তুমি বুঝে আমার সঙ্গে। গোষ্ঠ মিত্তির ও সরকার মশাইকে নমস্কার করিয়া চলিয়া গেল। শেষ পর্যন্ত কথা শুনিবার তাহার অবসর হইল না। সরকার মহাশয় মুখ নত করিয়া বসিয়া রহিলেন। তিনি বেশ অনুভব করিতেছিলেন মিত্তির মৃদু মৃদু হাসিতেছে। বোধহয় বরকন্দাজ কয়জনের মুখে হাসি ফুটিয়া উঠিয়াছে। কিছুক্ষণ পরে সে ভাবটা কাটাইয়া লইয়া তিনি অপর একজন প্রজাকে বলিলেন, এই যে মহিন্দি, তুমি কি বলছো গো? তোমার তো এবার 4 বছর। মহেন্দ্র বলিল, আপনি তো বছরে 5.5 আনা করে পান। তা বেশ, 1 বছরের চেক কেটে দেন, পয়সা দিচ্ছি। আর ঋষি, তুমি কি বলছো? তা দিতে হবে বই কি কর্তা, তবে আজকাল তো হবে না। আজ বাবুদিকে দিলাম, তা ধরুন 3 4 পরে দেবো। ওদিকে মিত্তিরের সেরেস্তায় কাহার একটা কি গোল বাঁধিয়াছিল। সরকার তাড়াতাড়ি উঠিয়া গিয়া বলিলেন, ও গোবিন্দ ঘোষের জমা তো, তা ও নাও না কেন, আমার মুখেই আছে। ওরে নদা, দপ্তরটা আনতো, কাগজ কাকে বলে একবার দেখো। গোবিন্দ ঘোষের জমা তোমার ওই 1285 সালে। মিত্তির ততক্ষণে খানিকটা স্থান করিয়া দিয়া বলিল, বসুন বসুন, বসে বসেই বলুন। সরকার মহাশয়ের দৃষ্টিতে অহংকার ফুটিয়া উঠিল। গোষ্ঠপালের তাচ্ছিল্যের গ্লানি অনেকটা যেন মুছিয়া গেল। তিনি চাপিয়া বসিয়া বলিলেন, এ জমার কবুলতি শুদ্ধ আমার কাছে আছে। ও, আমাকে একবার দিতে পারেন? ওইটা মাফ করতে হবে। তবে তুমি যেও, আমি দেখাবো, কিন্তু হাতছাড়া তো করতে পারবো না। দ্বিতীয় অধ্যায়। এমন সময়, অর্থাৎ এখন হইতে 5 পুরুষ পূর্বে সরকার বাবুরা এখানে প্রবল প্রতিপত্তি ও প্রতিষ্ঠাশালী জমিদার ছিলেন। অবশ্য জমিদারির আয় অধিক ছিল না। মোটমাট 1000 টাকা আয়ের সম্পত্তি ছিল। কিন্তু জমিদারির তুলনায় তাহারা জমিদার ছিলেন বড়। বিষয়কে বাদ দিয়াও মহাশয় ব্যক্তি ছিলেন সরকার বাবুরা। তাই বিত্তের তুলনায় প্রতিপত্তি ছিল অনেক বেশি এবং অধিকৃত ভূমির পরিধি অপেক্ষা খ্যাতির পরিধি ছিল বহুগুণে বৃহৎ।
কিন্তু 2 পুরুষ পর হইতেই তাহাদের পতন আরম্ভ হয়। বিষয়ে তখনও ঋণ প্রকাশ করে নাই, কিন্তু বংশেই যেন রোগ প্রকাশ করিল। সরকার বংশে মানুষের অভাব ঘটিল। সরকার বংশের চরিত্রগত মহান আশয়টুকু নষ্ট হইয়া গেল। বংশে মানুষের সংখ্যা বাড়িয়া গেল প্রয়োজনাতিরিক্ত রূপে, কিন্তু তাহাদের মধ্যে বংশোচিত স্বভাব ও চরিত্রের দৃঢ়তা এবং কর্মক্ষমতার অভাব ঘটিল। মধুমক্ষিকার বংশে যেন কোনো প্রাকৃতিক বিপর্যয়ে পঙ্গপালের উদ্ভব হইল। তাহারা সরকার বংশের বৈভব ও প্রতিষ্ঠার মধুচক্রটি নিঃশেষে উদরসাৎ করিয়া ফেলিল। এখনও সরকার বংশে বংশধরের অভাব নাই, কিন্তু বিষয় বা প্রতিষ্ঠা কিছুই তাহাদের নাই। শুধু বনবিহারী বাবুর 1.5 পয়সা ও অপর একজনের 10 গণ্ডা পরিমিত অংশ এখনো বজায় আছে। তা সে যাক। বনবিহারী বাবু বাড়ি ফিরিলেন বেলা 2টায়। নিঃসন্তান ও বিপদনিক বনবিহারী বাবু। বাড়িতে স্ত্রীলোকের মধ্যে আছেন তাহার ভাগিনেয় রামেন্দ্রের পত্নী। একমাত্র ভাগিনেয়ই তাহার উত্তরাধিকারী। ভাগিনীয়টিকে লেখাপড়া শিখাইয়া তিনি মানুষ করিয়াছেন। ভাগিনীয় রমেন্দ্র কাটোয়ার স্কুলে 55 টাকা বেতনে চাকরি করে। বাড়ি ফিরিয়াই বধূর নিকট হইতে রমেন্দ্রের পত্র পাইলেন। রমেন্দ্র আজ সন্ধ্যায় বাড়ি আসিবে, দিন কয়েক ছুটি আছে। বনবিহারীবাবু ব্যস্ত হইয়া ডাকিলেন, ওরে নোদা, হ্যাঁ নোদা। তারপর তিনি আদায়ে তহবিল মিল করিতে বসিলেন। ওদিকে নন্দলাল তখন রমেন্দ্রের স্ত্রীকে বলিতেছিল অদ্যকার ঘটনার কথা। চোখে তার জল আসিয়াছিল। সে বলিয়াছিল, কর্তার ঘেন্না পিত্তিও নাই বউ ঠাকরুন। গোষ্ঠা চাষা অপমান করে উঠে চলে গেল, নোকে সব হাসতে লাগলো। সবাই হাসে, হ্যাঁ গো, সবাই ঠাট্টা করে, বলে কাগজ সরকার। তাই বলছিল, তুমি বাবু দাদাবাবুকে বলো কর্তা যেন নিজে আর আদায়ে না যায়। সরকার মহাশয় তহবিল মিল করিয়া দেখিলেন 5 টাকা 7.5 আনা আদায় হইয়াছে। লাল খেরুয়ার থলিতে সেগুলি তুলিয়া রাখিয়া আবার ডাকিলেন, নোদা, বলি ওরে শুনছিস? নন্দলাল বিরক্ত হইয়াই আসিয়া দাঁড়াইল। বনবিহারী বাবু বলিলেন, ও এই দেখ, একবার যা দেখি বিপিনে জেলের বাড়ি। আরে রমন্দ আসবে আজ, বিপিনকে বলে আয় আর সেই বিল জমার দরুন মাছটা দিতেই হবে, যা তো। নন্দলাল মহা বিরক্ত হইয়া বলিল, না লারবো বাবু, আমি আপনকার পেজার কাছে আমি আর যাব না। দেবে না তো যে আমি কি করব? আরে তার ঘাড় দেবে। দেবে না আবার কীরকম? হ্যাঁ, আমি কি ভিক্ষে চাইছি নাকি? চিরকাল পেয়ে আসছি। 1263 সালের বন্দোবস্ত, তার কবুলতি আমার কাছে আছে। দেবে না কীরকম? গুজস্তা জমা সালিয়ানা ধরুন, সরাল দহের বিল 1 মণ 24 নিজে রকম 7.5 গণ্ডায় 1.5 শেষ 1.5 ছটাক। এই তোর পাওনা। 1 সের 9.5 ছটাক। দেবে না কীরকম? তুই যা। ও ন্যাকা তো আপনকার অনেক রয়েছে, কিন্তু দেয় কে বলেন তো? বেশ, আমি চললাম, কিন্তু সে যদি দেয় তো আমার কান দুটো মলে দেবেন তখন। হ্যাঁ। বলিয়া নন্দলাল চলিয়া গেল। সরকার কাগজের বস্তা লইয়া বসিলেন। রমেন্দ্রের স্ত্রী আসিয়া বলিল, এ কি, এখন আবার কাগজ নিয়ে বসলেন? স্নান করুন, বেলা কি আর আছে? এরপর আপনার আবার আহ্নিক আছে। একখানা পুরাতন কাগজ বধূর দিকে আগাইয়া দিয়া সরকার বলিলেন,
দেখো তো মা, কাগজখানায় কি লিখেছে দেখো দেখি। লিখিতং শ্রী গোবিন্দচন্দ্র ঘোষ পিতা রাধাপদ ঘোষ কস্য কবুলতি পত্রমিদং কার্যং চঙ্কি। কই না তো মামা, সেসব তো লেখা নেই। এ যেন কোনো জমা খরচের কাগজ বলে মনে হচ্ছে। দুদিকে তো সারিবন্দি টাকার অঙ্ক সব। ও কই দেখি দেখি দেখি। মহা ব্যস্ত হইয়া সরকার হাত বাড়াইয়া বলিলেন, ও বোধহয় তোমার নবাব বাড়ির শেয়ার কাগজ। কই দেখি। চশমাটা আবার গেল কোথায়। এখন আর না মামা, এখন ওসব রাখুন, আপনি স্নান করুন। এমন সময় বাহিরে পেঁয়াজ ফেরিওয়ালা হাঁকিয়া উঠিল। সরকার বলিলেন, বৌমা, ওই পেঁয়াজ কিছু কিনে রাখো না, রমন্দ আসছে। ওরে ও পেঁয়াজওয়ালা, কত নেবে বৌমা? 1 সের নিন। 1 সের? ভ্রু কুঞ্চিত করিয়া সরকার বলিলেন, এই কম কেনা তোমাদের এক স্বভাব বৌমা। আরে বাবা, 1 সেরে কদিন তোমার যাবে বলো তো? আচ্ছা বেশ বাবু, পয়সা আমি দিচ্ছি। ওরে দে 5 সের দে, আর টাকা টেকের মুসুরি কলাই আনিয়ে দিই, কি বলো? রমন্দ আসছে, আর রোজ দুবেলা তোমার কাঁচা কলাইয়ের ডাল ভালো লাগছে না বাবু। আচ্ছা বেশ, যা আনাতে হয় আমি আনাচ্ছি। কই দেখি, আদায়ের টাকা কটা আমাকে দেন তো। বলিয়া সে নিজেই লাল খেরুয়ার থলিটি তুলিয়া লইল। সরকার শিহরিয়া বলিয়া উঠিলেন, আহা, এ তোমার চাকরির পয়সা নয় মা, চাকরির পয়সা নয়। এর আবার পাই কি? কড়া ক্রান্তির হিসেব রাখতে হবে, সে তুমি পারবে না। কই দাও দাও। বধূটি হাসিয়া থলি শ্বশুরের হাতে দিয়া বলিল, আচ্ছা বেশ, এই নেন, কিন্তু এমন করে বেশি খরচ করতে আপনি পারবেন না। আর উঠুন, এখন স্নান করুন। নন্দলাল কালো মুখ আরো কালো গম্ভীর করিয়া ফিরিয়া আসিয়া বলিল, হলো তো কর্তা, এই গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়, বুঝলে? সরকার প্রশ্ন করিলেন, কি হলো, দিলে না? দেবে দেবে বলে কত কথা শুনিয়ে দিলে। 1.5 পয়সা ভাগের জমিদারের তলবেই নাকি তার প্রাণ গেল, আর মাছটা সে এমন করে আর দেবে না, ওই বড়বাবুদের কাছারিতে। শুনিয়া সরকারের অঙ্গ যেন জ্বলিয়া গেল। তিনি নন্দলালকে চিৎকার করিয়া বলিলেন, কি বললে? বড়বাবু? বড়বাবু কে? হ্যাঁ, বড়বাবু কে রে বেটা? বলি কবুলতি হয়েছে কার সঙ্গে? ওই সরকার বাবুদের সঙ্গে না বড়বাবুর সঙ্গে শুনি? এই নিয়ে যা তুই কবুলতি, দেখি আয় বেটা জেলেকে 1263 সালের কবুলতি নিয়ে যা। বলিয়া তিনি কাগজের সিন্দুকের সম্মুখে আবার চাপিয়া বসিলেন। বধূ এবার তাহার হাত ধরিয়া বলিল, কি হলো? না বাবা, এখন আর কাগজ ঘাঁটতে আপনি পারবেন না। আচ্ছা, আপনি কি আমাকেও খেতে দেবেন না? অগত্যা সরকার কর্তা উঠিয়া বলিলেন, এই দেখো বৌমা, বলছো বটে তুমি, কিন্তু এসব হলো জমিদারি কাজকর্ম, বুঝলে মা? এ হলো আলাদা জিনিস, তোমরা এসব বুঝবে না। প্রজা হলো সন্তান তুল্য, কিন্তু অবাধ্য প্রজা ত্যায্য পুত্রের সামিল। দুষ্ট পুত্র হতে প্রাণ সংশয়, আর দুষ্ট প্রজা হতে হয় রাজ্যনাশ, বুঝলে মা? ও বেটাকে জব্দ না করে আমার আর শান্তি নেই। বেশ, আমি খেয়ে উঠেই কাগজপত্র বের করছি।
নন্দলাল অন্তরালে ভেঙাইয়া বলিল, কাগজপত্র বের করছি, এদিকে মুরদ নাই এক কড়া, আবার লাফানি দেখো। সন্ধ্যায় রমেন্দ্র আসিয়া পৌঁছিল। সরকার কর্তা নিজেই স্টেশনে গিয়াছিলেন জিনিসপত্র বহিয়া আনিবার জন্য। নন্দলাল এবং সরকার বাবুর লাখেরাজের নির্দিষ্ট প্রজা একজন সঙ্গে গিয়াছিল। রমেন্দ্রের সঙ্গে কিন্তু সামান্য কয়টা জিনিস ছিল। সরকার কর্তা রমেন্দ্রকে প্রশ্ন করিলেন, হ্যাঁ রে, তোর আর কই? রমেন্দ্র বিস্মিত হইয়া প্রশ্ন করিল, কি? আরে আর জিনিসপত্র, ফলমূলের ঝুড়ি, বিছানা। ও তো ওই ছোট ঝুড়িটায় কিছু ফল আছে। নিরাশ হইয়া সরকার কর্তা বলিলেন, বেশি কিছু আনতে পারিসনি বুঝি? পথে আসিতে আসিতে তিনি বলিলেন, আনতে হয় রে, জিনিসপত্র কিছু বেশি আনতে হয়। আমাদের হলো পুরানো বনেদি ঘর, 5 জন দেখে, 2টো আশাও করে। এই তো এই সেদিন বড়বাবুর ভাইপো এলো, 5টা লোকে জিনিস নিয়ে গেল। লোকে অবাক হয়ে দেখলে। রমেন্দ্র বলিল, আচ্ছা মামা, ওদের সঙ্গে আমাদের তুলনা হয়? হ্যাঁ, ওদের লাখ টাকা আয়। হ্যাঁ, তা বটে, তবে আমাদেরও হলো জমিদারের ঘর, মান সম্ভ্রম বজায় তো রাখতে হবে বাবা। 3য় অধ্যায়। পরদিন সকালবেলা বনবিহারী বাবু আদায়ে যাইবার জন্য কাগজপত্র গুছাইয়া লইতেছিলেন। রমেন্দ্র আসিয়া একেবারে বিনা ভূমিকায় বলিল, মামা, আদায়ে আপনি আর যেতে পারবেন না। বনবিহারী বাবু বিস্ময়ে যেন হতবাক হইয়া গেলেন। এমন অসম্ভব বিস্ময়কর কথা তিনি জীবনে কখনো শোনেন নাই। রমেন্দ্র আসিয়া তাহার স্ত্রীর নিকট ও নন্দলালের নিকট গোষ্ঠপাল ও বিপিন জেলের কথা শুনিয়াছে। নন্দলাল কাগজ সরকার নামটি পর্যন্ত তাহার কর্ণ গোচর করিয়াছে। বনবিহারী বাবু কিছুক্ষণ ভাগিনের মুখের দিকে চাহিয়া থাকিয়া শেষে বলিলেন, সে কি রমন্দ, সামনে লাটবন্দি, চৈত মাস আখেরি কিস্তির আদায়, তামাদির সময়, কাগজপত্রে বাকি বকেয়া নানা গোলমাল, আর তাছাড়া কালেক্টরির টাকা লাগবে যে। তা হোক মামা, কালেক্টরির টাকা না হয় আমিই দিচ্ছি, আপনি আর যেতে পারবেন না। সামান্য চাষাভুষোয় আপনাকে অপমান করবে। তাহার কণ্ঠস্বর রুদ্ধ হইয়া গেল। বনবিহারী বাবুও নির্বাক হইয়া রহিলেন। কণ্ঠস্বর পরিষ্কার করিয়া লইয়া রমেন্দ্র আবার বলিল, হ্যাঁ মামা, ও জমিদারি না, ও জমাদারি। তাই বলছি, ও সম্পত্তি দরকার নেই, ও আপনি বিক্রি করে দিন। প্রবল বিস্ময়ে বনবিহারী বাবু এবার বলিয়া উঠিলেন, এ তুই বলিস কি রে? হ্যাঁ, জমিদারি সম্পত্তি, আর তাছাড়া 5 পুরুষ আমরা এখানকার জমিদার, আজ বিক্রি করে দিয়ে পরের মাটিতে পা দেবো কি করে? হ্যাঁ, তাছাড়া মান খাতির 10-এর পূজ্যে, এ কি ছাড়া যায়? কোথায় আপনার মান খাতির, 10-এর পুজো? তাহলে কি গোষ্ঠ চাষা আপনার অপমান করে, না বিপনে জেলে আপনার ন্যায্য পাওনা দিতে 10 কথা বলে পাঠায়? বলুন। ও, এই কথা। আচ্ছা, তবে দেখ দেখি। আরে মুখ্য তো নস, দেখ দেখ, পড়ে দেখ। বলিয়া দপ্তর খুলিয়া 2খানা পুরাতন দলিল তাহার হাতে দিয়া বলিলেন, আরে এই হলো
গোষ্ঠ চাষার মৃত্যুবান, আর এই হলো বিপ্নের। আরে দেখ না তুই, হ্যাঁ, আজই কেমন জরিমানা আদায় হয়ে যায় দেখবি। আজকের কাগজ নয়, সেই 1256 সাল আর 1263 সালে। দেখ দেখ। মামার কথা শুনিয়া রমেন্দ্র হাসিবে না কাঁদিবে বুঝিতে পারিল না। সে মামার পায়ে ধরিয়া পড়িল, এ আপনি বুঝতে পারেন না মামা, এজন্য লোকে কত ঠাট্টা ইঙ্গিত করে। লোকে আপনাকে ঠাট্টা করে কাগজ সরকার বলে ডাকে। আরে হিংসে করে ওসব কথা বলে। হ্যাঁ, এ চাগলার সব মেঘারি হাঁড়ির খবর যে আমার ঘরে। হ্যাঁ, আরে অংশ 7.5 ঘন্টা হলেও সমস্ত কাগজ যে আমার ঘরে। আমাকে অমান্য করে সাধ্বিকার। আর তাছাড়া বাবা, জমিদারি সম্পত্তি বেচা এ কি বলতে আছে? ছি, লাভবান সম্পত্তি, 100 টাকার উপর লাভ জমিদারির সত্ত্ব পাকা সোনা। আচ্ছা বেশ, আপনাকে বিক্রি করতে হবে না, আপনি পত্তনি দিয়ে দিন। আরে সে তো তোর ওই বিক্রির সামিল রে। গভর্নমেন্টের ঘরে নাম, প্রজার কাছে সম্মান। আর তাছাড়া চলে যাও তুমি আপন এলাকার মধ্যে, দেখবে দুধারের লোক পেন্নাম করবে। কিছু মনে করো না বাবা, এসব জিনিসের মর্ম তুমি বুঝবে না। তোমরা হলে উড়ো পাখির জাত, কুলিনের ছেলে। তোমার বাপ দাদার ছিল পেশা বিবাহ। রমেন্দ্র কিন্তু ছাড়িল না। সে বলিল, তা বেশ তো, আপনি জমিদারি যদি করবেন তবে জমিদারি চালেই করুন, গমস্তা রেখে আদায় করুন। আপনার পূর্বপুরুষ তো কর্মচারী রেখেই আদায় করতেন, নিজে তো দপ্তর বগলে বেরুতেন না। এবার বনবিহারী বাবু একটু বিব্রত হইয়া পড়িলেন। মাথা চুলকাইয়া শেষে বলিলেন, তা বটে, কিন্তু তবে কি জানিস, আরে গোমস্তাকে তো মাইনে লাগবে, আর তাছাড়া গোমস্তা নামাইটাই চোর। আর এতে তোর প্রজাদের সঙ্গে চাক্ষুষ দেখাশোনা, মান খাতির। না, তার আর দরকার নেই মামা। আপনি খান দান আর পূজা অর্চনা করুন, কিন্তু এমনিভাবে আপনি আদায় করতে পাবেন না। আচ্ছা বেশ, আপনার গোমস্তার মাইনে আমিই দেব, আর তা যদি না হয় তবে আমাকে ছেড়ে দিন। আমি এখানে আর থাকতে পারবো না। যেখানে চাকরি করব আমি সেইখানেই থাকব। এবার বনবিহারী বাবু আর সম্মতি না দিয়া পারিলেন না। ওই বাবুদের কর্মচারী মিত্তিরকেই আদায়ের ভার দেওয়া স্থির হইয়া গেল। মিত্তিরকেই রমেন্দ্র পত্র লিখিয়া পাঠাইল। বেলা দ্বিপ্রহর গড়াইয়া যায়। রমেন্দ্র আসিয়া ডাকিল, এখনো বসে বসে কি করছেন মামা? স্নান করুন। একখানা কাগজে বনবিহারী বাবু কি লিখিতেছিলেন, সেখানা রমেন্দ্রের হাতে দিয়া বলিলেন, আমার কি নিশ্চিন্তে বসে থাকবার জো আছে রে বাবা? গমস্তার হাত থেকে হিসেব নিতে হবে না, তার চুরি বন্ধ করতে হবে। তা দেখো কেমন কাগজ তৈরি করলাম, দেখো দেখো। একটা ক্রান্তি হারালে কি 1 ফোঁটা জমির গোলমাল হলে এক নজরে ধরা পড়ে যাবে। এটা মুর্শিদাবাদের নবাব বাড়ির কাগজের নকল। অপরাহ্নে মিত্তির আসিয়া কাগজপত্র লইয়া গেল। এটা তাহার উপরি লাভ। সে তাহা ছাড়িবার ব্যক্তি নয়, তবে বন্দোবস্ত করিয়া লইল। বনবিহারী বাবুর প্রাপ্য টাকা সে আদায় না হইলেও নিজে হইতে দিবে, কিন্তু সে যাহা করিবে তাহাতে তিনি হস্তক্ষেপ করিতে পাইবেন না।
কিন্তু বনবিহারীবাবু আপত্তি তুলিলেন। রমেন্দ্র তাহাকে জোর করিয়া রাজি করাইল। সে নিশ্চিন্ত হইল, মামার আর কিছু করিবার রহিল না। এ প্রায় পত্তনী বন্দোবস্তের সামিল। চতুর্থ অধ্যায়। সেদিন অপরাহ্নে রমেন্দ্র নিশ্চিন্ত হইয়া বেড়াইতে বাহির হইয়া গেল। সন্ধ্যার সময় ফিরিয়া গ্রামে ঢুকিয়াই দেখিল তাহার মামা একখানা কাগজ হাতে আগে আগে চলিয়াছেন। রমেন্দ্রের সম্মুখেই পথপার্শ্বে বাড়ুজ্যে বাড়ির কাছারি। বাড়ুজ্যেরা এখানকার সরকার বাড়ির দৌহিত্র এবং মধ্যবিত্ত জমিদার। তাহাদের কাছারিতে রহস্যালাপের প্রচুর হাস্যধ্বনি উঠিতেছিল। একজন বলিতেছিল, দেখলে তো মুর্শিদাবাদের নবাব বাড়ির কাগজের নকল। হ্যাঁ, কাল আবার দেখতে পাবে দিল্লি সেরেস্তার কাগজের নকল। না, কাগজ সরকারের জ্বালায় অস্থির রে বাবা। 1.5 পয়সার জমিদারিতে আবার গোমস্তা নিযুক্ত হয়ে গেল। আর একজন বনবিহারীর ভঙ্গি নকল করিয়া বলিল, আর 1263 সালের দলিলের কথাটা শুনলে? হ্যাঁ, কবুলতি ওর কাছে আছে, কিন্তু দেখাতে নিষেধ আছে বাপু। হ্যাঁ। লজ্জায় দুঃখে রমেন্দ্রের চক্ষে জল আসিল। লজ্জায় যে দুঃখ, সে দুঃখের পশ্চাতে পশ্চাতে মনে আসিয়া জাগে ক্রোধ। তাই দ্রুতপদে স্থানটা অতিক্রম করিয়া কিছুদূর যাইতেই রমেন্দ্রের মন ক্রোধে জাগিয়া উঠিল, এবং সে ক্রোধ গিয়া পড়িল তাহার ওই বুদ্ধিহীন মামার উপর। এতটুকু কি মান অপমান বোধ তাহার নাই? আর ওই কাগজগুলোকে একদিন পুড়াইয়া ছাই করিয়া সে ফেলিবে। ভাবিতে ভাবিতে দ্রুত পদেই সে চলিয়াছিল, কিন্তু পথে বাধা পড়িল। বাড়ি আর যাওয়া হইল না। লক্ষ্মী মুখুজ্জে তাহার সমবয়সী বন্ধুলোক, তাহার ওখানে নিয়মিত তাসের আড্ডা বসে। এখন বন্ধুজনে সেইখানে তাহাকে আটক করিল। আরে আরে, ঘোমটা মুড়ি দিয়ে হনন করে যাও কোথা? হ্যাঁ, বলি বাড়িতে প্রেয়সী নাই কার? আরে বসো বসো, দুহাত খেলে যাও, খেলে যাও। প্রেয়সীর জন্য সে ব্যাকুল নয়, এইটুকু প্রমাণ করিবার জন্যই তাহাকে বসিতে হইল। তাসের আড্ডা শেষ করিয়া যখন সে বাড়ি ফিরিল, তখন বনবিহারীবাবু অঘরে ঘুমাইতেছেন। সুতরাং সেদিন কিছু আর বলা হইল না, কিন্তু মনের জ্বালা তাহার গেল না। নিদ্রাহীন চক্ষে সে বসিয়া রহিল। স্ত্রীও ঘুমাইয়া পড়িয়াছে। রমেন্দ্র উঠিয়া মুক্ত অঙ্গনে বসিয়া অন্ধকার রাত্রির আকাশের দিকে চাহিয়া রহিল। সমস্ত পৃথিবী সুপ্ত নিস্তব্ধ। তাহার মধ্যে বসিয়া থাকিতে থাকিতে সে ক্রমশ অস্থির হইয়া উঠিল। উত্তরোত্তর সে উতলা হইয়া উঠিতেছিল। ক্রমশ তাহার মনে হইল, এমন যন্ত্রণাদায়ক অবস্থা বুঝিয়া আর নাই। সমস্ত পৃথিবীর সহিত যোগসূত্র যেন কে নির্মম হস্তে কাটিয়া দিয়াছে। সে তাড়াতাড়ি ঘরে গিয়া বিছানায় মুখ গুঁজিয়া শুইয়া পড়িল। পরদিন প্রাতে উঠিয়া দেখিল, মামা তাহার বহু পূর্বেই উঠিয়া কোথায় বাহির হইয়া গিয়াছেন। কিছুক্ষণ পর বাহিরে রাস্তার উপর হইতে বনবিহারীবাবুর কণ্ঠস্বর যেন শোনা গেল। রমেন্দ্র বাহির হইয়া আসিয়া দেখিল, বনবিহারীবাবু বাড়ুজ্যে বাড়ির পাচকের সহিত আলাপ করিতেছেন। হ্যাঁ, এই ঘরেই আছি। মানে আর তো ধর নিজে আদায় করছি না, মহালে সব গোমস্তা নিযুক্ত করে দিলাম। এই আমার রমেন্দ্র ধর একটা বড় চাকরি করছে কিনা। আর তাছাড়া আমাদের জমিদারের ছেলের কি আর ওসব নিজে করা সাজে? পাচকটি বলিল, তা বেশ 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 করেছেন বলিয়া সে পা বাড়াইল। বনবিহারীবাবুও তাহার সঙ্গ ধরিয়া বলিল, গোমস্তারা অবশ্যই চোর হয়, কিন্তু আমার কাছে সে চালাকি তো খাটবে না। 5 পুরুষ ধরে আমরা জমিদার। হ্যাঁ,
রক্তে আমাদের হিসেব জ্ঞান আছে, এমন কাগজ আমি এবার। আর বনবিহারী বাবুর কথা শোনা গেল না, কারণ পাচকটির সঙ্গে সঙ্গেই তিনি রাস্তার মোড় ফিরিয়া অদৃশ্য হইয়া গেলেন। একটি রাত্রির ব্যবধানে লজ্জা দুঃখ হেতু যে ক্রোধ রমেন্দ্রের মনে অপেক্ষাকৃত শান্ত হইয়া আসিয়াছিল, সেই ক্রোধ এই মুহূর্তে আবার দ্বিগুণিত উত্তাপে প্রখর হইয়া উঠিল। মনে মনে সে সংকল্প দৃঢ় হইতে দৃঢ়তর করিয়া বাড়ি ঢুকিল। বেলা 8টা হইতে 9টা বাজিয়া গেল, তবুও বনবিহারীবাবু ফিরিলেন না। রমেন্দ্র ক্রমশ অধিকতর উত্তপ্ত হইয়া উঠিতেছিল। সে নন্দলালকে ডাকিয়া বলিল, একবার বাজারে দেখে আয় তো, মামা কোথায় আছেন, ডাকতো তাঁকে। নন্দলাল বলিল, যাবে আর কোথা বলেন, বাজারে দাঁড়িয়ে পুরনো কাগজ। রমেন্দ্র তাহার গালে ঠাস করিয়া এক চড় বসাইয়া দিয়া বলিল, হারামজাদা, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, পুরনো কাগজের মর্ম তুই কি বুঝবি? হ্যাঁ, কি বুঝবি? নন্দলাল গালে হাত বুলাইতে বুলাইতে চলিয়া গেল। কিছুক্ষণ পর ফিরিয়া আসিয়া বলিল, পেলাম না। পেলিনে? পেলিনে কি রে? হ্যাঁ, ছোট্ট একটা গাঁয়ের মধ্যে মানুষটা হারিয়ে গেল। এবার নন্দলাল বিরক্তি ভরে বলিল, গাঁয়ে থাকলে তো পাবো নাকি? ওই বেনেরা বললে কর্তা নাকি মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে। রমেন্দ্র এবার নিজেই বাহির হইল। ঘণ্টা 2 মাঠে মাঠে ঘুরিয়া ঘুরিয়াও সেও মামার সন্ধান পাইল না। অবশেষে ঘর্মাক্ত দেহে উত্তপ্ত মস্তিষ্কে সে স্ত্রীকে লইয়া অদ্বৈ মাতুলাশ্রয় ত্যাগ করিবার সংকল্প করিয়া বাড়ি ফিরিল। এদিকে বনবিহারী বাবু তখন ফিরিয়াছেন। ঘরের মধ্যে দেওয়ালে ঠেস দিয়া একান্ত মনোযোগের সহিত একখানা বই পড়িতেছিলেন। রমেন্দ্র উষ্ণ কণ্ঠেই বলিল, মামা। বনবিহারী বাবু মুখ তুলিয়া অপরাধীর মতো হাসিয়া বলিলেন, তুই আমাকে খুঁজতে গিয়েছিলি? হ্যাঁ? রমেন্দ্র তাহার মুখের দিকে চাহিল। তাহার মনের কঠিন কথাগুলি কিন্তু বহির্গমন পথে তাহার মাতুলের লজ্জিত দৃষ্টির সহিত মুখোমুখি হইয়া যেন লজ্জা পাইয়া থামিয়া গেল। বনবিহারী বাবু বলিলেন, এই একটু মাঠ ঘুরে এলাম রে। ঘরে বসে বসে আর কি করব বল? আর ধর, তাতে লজ্জাই বা কি? নিজের এলাকার মধ্যে, পরের এলাকায় তো পা দিইনি। বলিয়া তিনি হাতের বইখানা ফেলিয়া দিয়া নড়িয়া চড়িয়া বসিলেন। একটু ইতস্তত করিয়া কুণ্ঠিতভাবে বলিলেন, আর একটা কথা বলছিলাম রমানন্দ। কথাটা শেষ করিতে পারিলেন না, নীরব হইলেন। রমেন্দ্র বইখানার দিকে চাহিয়াছিল। সেখানা অতি পুরাতন, ছিন্ন প্রায় প্রথম ভাগ। অকস্মাৎ রমেন্দ্রের চোখ জলে ভরিয়া উঠিল। তাহার মনে হইল, প্রদীপ্ত দিবালোকে যেন বিলুপ্ত হইয়া গিয়াছে। এ যেন গভীর অন্ধকার রাত্রি, সমস্ত পৃথিবী সুপ্ত নিস্তব্ধ, আর তাহারই মধ্যে একা নিদ্রাহীন পৃথিবীর সহিত যোগসূত্রহীন তাহার মামা। মাথার উপরে অসংখ্য কোটি নক্ষত্র খচিত আকাশ, উজ্জ্বলতম নক্ষত্রের পাশেই অতি ক্ষীণ দীপ্তি তারকাটিও টিপ টিপ করিয়া জ্বলিতেছে, যেন সে নিজেকে স্ফীত করিবার ব্যর্থ চেষ্টা করিতেছে। তাহার মামা ওই পারিপার্শ্বিকের মধ্যে অবিরাম। তাহার চিন্তায় বাধা পড়িল। মামা বলিলেন, যেন বহু সান্ত্বনা দিয়া বলিলেন, বলছিলাম রমানন্দ, তুই বড় হয়েছিস, আমারও ধর বুড়ো বয়স, খরচ আমি বেশি করব না।
আমাকে আমাকে কাশি পাঠিয়ে দে। আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা 7.5 গন্ডার জমিদার। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগছে অবশ্যই মতামত জানান। আবার দেখা হবে আগামী অডিওতে ঠিক এমনি ভালো গল্পের সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।